এডুকেয়ার বায়োলজিতে সকলকে স্বাগত। আমার আজকের আলোচ্য বিষয় হরমোনের কার্যপদ্ধতি, কি করে হরমোন হয়। হরমোনের কার্যপদ্ধতি। হরমোনের কার্যপদ্ধতি সম্পর্কে অনেকদিন বিজ্ঞানীদের অজানা ছিল। এ বিষয়ে যিনি প্রথম আলোকপাত করেন তিনি হলেন বিজ্ঞানী সাদারল্যান্ড। এই বিজ্ঞানী সাদারল্যান্ড 1956 খ্রিস্টাব্দে প্রথম সাইক্লিক অ্যাডিনোসিন মনোফসফেট আবিষ্কার করেন। সাইক্লিক অ্যাডিনোসিন মনোফসফেট আবিষ্কার, এবং তিনি প্রথম হরমোনের কার্যপদ্ধতি সম্পর্কে বিশেষ করে দ্বিতীয় বার্তা মতবাদ আবিষ্কার। এই কাজের জন্য তিনি 1971 খ্রিস্টাব্দে নোবেল প্রাইজ পান। এই মতবাদ দ্বিতীয় বার্তাবহ মতবাদ, সেকেন্ড মেসেঞ্জার। দ্বিতীয় বার্তাবহ মতবাদ আবিষ্কার বিজ্ঞানী সাদারল্যান্ড। এই সেকেন্ড মেসেঞ্জার বা দ্বিতীয় বার্তাবহ মতবাদের প্রধান বিষয়বস্তু হল হরমোন মূলত প্রথম মেসেঞ্জার বা প্রথম বার্তাবহ হিসেবে কাজ করে। হরমোন লক্ষ্য কোষের কোষ পর্দায় গ্রাহকের সঙ্গে যুক্ত হলে কোষের মধ্যে কিছু রাসায়নিক বিক্রিয়া ঘটে এবং এই দ্বিতীয় বার্তাবহ বা সেকেন্ড মেসেঞ্জার উৎপন্ন হয়, যারা লক্ষ্য কোষের বিভিন্ন বিপাকীয় প্রক্রিয়া সম্পন্ন করে। এই সেকেন্ড মেসেঞ্জার রূপে তিনি প্রথম আবিষ্কার করেছিলেন সাইক্লিক অ্যাডিনোসিন মনোফসফেট। পরবর্তীকালে এই দ্বিতীয় বার্তাবহ হিসাবে আরও অনেক পদার্থের নাম আবিষ্কৃত হয়েছে, যেমন ইনোসিটল ট্রাইফসফেট IP3, ইনোসিটল ট্রাইফসফেট, যেমন DAG ডাই অ্যাসাইল গ্লিসারল, যেমন ক্যালসিয়াম আয়ন ইত্যাদি পদার্থ সেকেন্ড বা দ্বিতীয় বার্তাবহ হিসাবে আবিষ্কৃত হয়েছে। এই দ্বিতীয় বার্তাবহ মতবাদ হচ্ছে সর্বোৎকৃষ্ট মতবাদ। নেক্সট, এখানে হরমোন কিন্তু প্রথম বার্তাবহ, আর এই পদার্থগুলো যেগুলো লক্ষ্য কোষে উৎপন্ন হয়, যারা কোষের মধ্যে বার্তা বয়ে নিয়ে প্রথম বার্তাবহের বার্তা বয়ে নিয়ে গিয়ে বিভিন্ন রকম ক্রিয়া সম্পাদনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। এবারে আমরা এই দ্বিতীয় বার্তাবহ মতবাদের পরে হরমোন কি করে কাজ করে আমরা সেই পদ্ধতি সম্পর্কে একটা ছক এখানে দেব। হরমোনের কার্যপদ্ধতি সম্পর্কে প্রথমত হরমোন কার্যপদ্ধতি সম্পর্কে কোষ পর্দাস্থিত গ্রাহকের সক্রিয়করণের মাধ্যমে কাজ। কোষ পর্দাস্থিত গ্রাহক সক্রিয়করণ এর মাধ্যমে কাজ। দ্বিতীয় হল
কোষ অভ্যন্তরস্থ গ্রাহক সক্রিয়করণ। কোষ অভ্যন্তরস্থ গ্রাহক সক্রিয়করণের মাধ্যমে কাজ। কোষ পর্দাস্থিত গ্রাহক সক্রিয়করণ করে যে সমস্ত হরমোন কাজ করে তারা লিপিডে দ্রাব্য নয়, তারা জলে দ্রাব্য। তারা কোষ পর্দাস্থিত গ্রাহক সক্রিয়করণের মাধ্যমে কাজ করে। আর যারা লিপিডে দ্রাব্য তারা কোষ অভ্যন্তরস্থ গ্রাহক সক্রিয়করণের মাধ্যমে কাজ করে। এই কোষ পর্দাস্থ গ্রাহক সক্রিয়করণের মাধ্যমে এই কাজ, এটাকে আবার দুভাগে ভাগ করা হয়। কি কোষ পর্দাস্থিত রিসেপ্টর বা গ্রাহক, বিশেষ করে জি প্রোটিন, এই জি প্রোটিন সক্রিয়করণের মাধ্যমে কাজ। জি প্রোটিন সক্রিয়করণের মাধ্যমে, জি প্রোটিন সক্রিয়করণ এর মাধ্যমে কাজ। আরেকটা জি প্রোটিন সক্রিয়করণ ব্যতীত হরমোনের কার্যকলাপ। এই জি প্রোটিন কোষ পর্দার গ্রাহক স্থিত এক প্রকার বিশেষ রিসেপ্টর প্রোটিন, যারা গ্রাহক থেকে সিগন্যাল ট্রান্সডিউস করে এক জায়গা থেকে কোষের মধ্যে আরেক জায়গায় বপন করে নিয়ে যায়। এটা সিগন্যাল ট্রান্সডিউসার প্রোটিন, যেটা গ্রাহকের সঙ্গে যুক্ত হয়। গুয়ানিন নিউক্লিওটাইড দিয়ে তৈরি। এর দুটো আলফা এবং বিটা গামা সাব ইউনিট দিয়ে তৈরি। আলফা বিটা গামা সাব ইউনিট দিয়ে তৈরি, যার সঙ্গে জিডিপি যুক্ত হয়। এই জি প্রোটিন সক্রিয়করণ, এই জি প্রোটিন সক্রিয়করণ এখানে এই সেকেন্ড মেসেঞ্জার হিসেবে কাজ করে বিভিন্ন পদার্থ। সেটা আমরা জি প্রোটিন নির্ভর সাইক্লিক অ্যাডিনোসিন মনোফসফেট সক্রিয়করণের দ্বারা কাজ। নেক্সট সেকেন্ড মেসেঞ্জার হিসেবে IP3 ইনোসিটাল ট্রাইফসফেট এই দ্বিতীয় বার্তাবাহক হিসেবে কাজ। IP3 এটাকে সক্রিয়করণের মাধ্যমে কাজ। নেক্সট ক্যালসিয়াম আয়ন, এই IP3 বা DAG সক্রিয়, ডাইঅ্যাসাইল গ্লিসারল সক্রিয়করণের মাধ্যমে কাজ। নেক্সট ক্যালসিয়াম আয়ন সক্রিয়করণের মাধ্যমে কাজ। আর জি প্রোটিন সক্রিয়করণ ব্যতীত যে কাজ, সেটা হল বিশেষ করে একটা প্রোটিন টাইরোসিন কাইনেজ সক্রিয়করণের মাধ্যমে কাজ। প্রোটিন টাইরোসিন কাইনেজ সক্রিয়করণের মাধ্যমে কাজ। আরেকটা হলো জ্যাক স্ট্যাক সক্রিয়করণের মাধ্যমে কাজ। ক্লিয়ার? এগুলো এবার আমি আজকে আলোচনা করব। এইটা আলোচনাটা আজকে আমি করবো না, আমি মোটামুটি এই আলোচনাটা আজকে করবো, সেই জন্য এই নামগুলো আমি লিখলাম। চলে আসি একটা করে। বলা বাহুল্য হরমোনের কাজ এই যে
কোষ পর্দাস্থ গ্রাহক সক্রিয়করণ, এই পদ্ধতির মাধ্যমে যে কাজ, এছাড়াও আমি এখানে বলেছি আরেকটি, আমি আজকে এইটি বলব, এছাড়াও কিন্তু কোষ পর্দার ভেদ্যতা পরিবর্তনের দ্বারা এ কাজ হয়। মনে রাখতে হবে, এটা ছাড়াও কিন্তু কোষ পর্দার ভেদ্যতা পরিবর্তনের দ্বারাও কিন্তু কাজ হয়। আবার জিনকে সরাসরি সক্রিয়করণের মাধ্যমে এর কাজ হয়। যাই হোক, আমার আলোচ্য বিষয়টা কি, কোষ পর্দাস্থ গ্রাহক সক্রিয়করণের মাধ্যমে এই যে এগুলো বলেছি সেই সম্পর্কে। হ্যাঁ, তাহলে আমার আলোচনার বিষয়বস্তু নেক্সট, আমি প্রথমে জি প্রোটিন সক্রিয়করণের যে প্রথম ভাগটি বলেছি তার নাম হলো কি, সেকেন্ড মেসেঞ্জার হিসেবে কাজ করে কি, সেকেন্ড মেসেঞ্জার হিসেবে কাজ করে সাইক্লিক অ্যাডিনোসিন মনোফসফেট। তাহলে আমি সেই পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। এক, জি প্রোটিন নির্ভর কোনটা, সাইক্লিক অ্যাডিনোসিন মনোফসফেট, জি প্রোটিন নির্ভর সাইক্লিক অ্যাডিনোসিন মনোফসফেট সক্রিয়করণের মাধ্যমে হরমোনের কার্য। জি প্রোটিন নির্ভর সাইক্লিক অ্যাডিনোসিন মনোফসফেট সক্রিয়করণ, এর মাধ্যমে বিকাশ। এর মূল বক্তব্য হল, প্রথমত হরমোন বা লাইগ্যান্ড বলা হয়, যা গ্রাহকের সঙ্গে যুক্ত হয়ে কোষের বিশেষ বিপাকীয় প্রক্রিয়া সম্পন্ন করে, তারই আছে হরমোন বা এর এক নাম লাইগ্যান্ড। হরমোন কোষ পর্দাস্থিত গ্রাহকের সঙ্গে যুক্ত হয়, তৈরি করে গ্রাহক হরমোন বা লাইগ্যান্ড কমপ্লেক্স। এর ফলে কি হয়, জি প্রোটিন সক্রিয় হয়। তাহলে এর আরেক নাম হচ্ছে অ্যাডেনাইল সাইক্লেজ, অ্যাডেনাইল সাইক্লেজ সিস্টেম, অ্যাডেনাইল সাইক্লেজ সিস্টেম। এর এখানে কোষ পর্দার মধ্যে এই যে বিক্রিয়াগুলো হচ্ছে, এটা কোষ পর্দা, প্লাজমা মেমব্রেন, এটা ইসিএফ এক্সট্রা সেলুলার ফ্লুইড, এটা আইসিএফ বা সাইটোপ্লাজমে থাকা ফ্লুইড। এইখানে মূলত এই যে গ্রাহক, এই গ্রাহকের সঙ্গে যুক্ত হয় লাইগ্যান্ড বা হরমোন, যুক্ত হয়। এটা হরমোন বা লাইগ্যান্ড, এটা হল গ্রাহক। এর ফলে কি হয়, জি প্রোটিন সক্রিয় হয়। এই জি প্রোটিন সক্রিয় হয় এবং বিশেষ করে দেখা যায় কি, এই জি প্রোটিনের সঙ্গে যুক্ত থাকে যে জিডিপি, সেটা জিটিপি দ্বারা রিপ্লেস হয়। সুতরাং এখানে জিটিপি, এই জিডিপি, এই জিডিপি দ্বারা রিপ্লেস হয়। আর এদিকে সক্রিয় হলো জি প্রোটিন, সক্রিয় হয়। এই সক্রিয় জি প্রোটিন কাকে সক্রিয় করে, অ্যাডেনাইল, অ্যাডেনাইল সাইক্লেজ, একে সক্রিয় করে। এই অ্যাডেনাইল সাইক্লেজ সাইটোপ্লাজমে থাকা এই এটিপি কে তৈরি করে এখানে
সাইক্লিক এই অ্যাডিনাইল সাইক্লিক দূষিতের প্রভাবে ATP থেকে তৈরি হয় সাইক্লিক অ্যাডিনোসিন মনোফসফেট। এখানে ম্যাগনেসিয়াম আয়ন কাজ করে। এবার এই সাইক্লিক অ্যাডিনোসিন মনোফসফেট এটা দ্বিতীয় বার্তাবহ হিসাবে আছে। এই সাইক্লিক অ্যাডিনোসিন মনোফসফেট এটা কাকে সক্রিয় করে? এটা সক্রিয় করে প্রোটিন কাইনেসকে। প্রোটিন কাইনেস সক্রিয়করণ, প্রোটিন কাইনেস সক্রিয়করণ করে প্রোটিনের ফসফোরাইলেশন ঘটে। প্রোটিনের ফসফোরাইলেশন করে কোষের জৈবিক ক্রিয়া, সম্পন্ন হয়। এটা হলো অ্যাডেনাইল সাইক্লিক সিস্টেম বা জি প্রোটিন নির্ভর সাইক্লিক অ্যাডিনোসিন মনোফসফেট সক্রিয়করণের মাধ্যমে এটা। ওকে, এই হলো জি প্রোটিন নির্ভর সাইক্লিক অ্যাডিনোসিন মনোফসফেট সক্রিয়করণ এর মাধ্যমে। এবার এই কোষ পর্দাস্থ গ্রাহকের যে সবটা করছিলাম তার দ্বিতীয় হলো কি? দ্বিতীয় বলেছিলাম, দ্বিতীয়টা শুরু করবো এবার। দ্বিতীয় বলেছিলাম যে এখানে সেকেন্ড মেসেঞ্জার হিসেবে কাজ করবে মূলত কি ইনোসিটল ট্রাইফসফেট এবং ডাইঅ্যাসাইল ডিসার। তাহলে এর ক্ষেত্রে কি হয়? নাম্বার টু জি প্রোটিন নির্ভর কে IP3 এবং DAG সক্রিয়করণের মাধ্যমে কাজ সক্রিয়করণ বা একে বলা হয়, একে আরে বলা হয় ফসফোলিপিড ফসফোলাইপেজ ফসফোলিপিড সিস্টেম এর আরেকটা ফসফোলাইপেজ ফসফোলিপিড কে সিস্টেম। দেখি এই পদ্ধতিতে কি করে হয়। এখানে দ্বিতীয় বার্তাবহ হিসাবে IP3 এবং DAG কাজ করে। কোষ পর্দাস্থিত গ্রাহক এই হলো কোষ পর্দা। এটা হলো ECF এক্সট্রাসেলুলার ফ্লুইড, এটা ICF ইন্ট্রাসেলুলার ফ্লুইড, এটা হলো প্লাজমা মেমব্রেন প্লাজমা। এখানে গ্রাহক, এখানে রিসেপ্টর, এখানে যুক্ত হয় এর সঙ্গে হরমোন বা লাইগ্যান্ড। এটা গ্রাহক যার সঙ্গে জি প্রোটিন যুক্ত থাকে। এটা হলো হরমোন যুক্ত থাকে এর সঙ্গে। এবার এর ফলে কি হয়? এই জি প্রোটিন সক্রিয় হয়। এই জি প্রোটিন সক্রিয় হলে ফসফোলাইপেজ উৎসেচক সক্রিয় হয়, আর ফসফোলাইপেজ উৎসেচক সক্রিয় হলে ফসফোলিপিড সক্রিয় হয়। এই ফসফোলিপিড বিশেষ করে ফসফোইনোসিডল বিসফসফেট থেকে তৈরি হয় ইনোসিটল ট্রাইফসফেট। মূলত এখানে
এই সক্রিয়করণের ফলে এখান থেকে তৈরি হয় জি প্রোটিন সক্রিয়করণের ফলে, এই জি প্রোটিন সক্রিয়করণের ফলে ফসফোলাইপেজ সক্রিয় হয়। এই ফসফোলাইপেজ সক্রিয়ের ফলে ফসফোলিপিড সক্রিয় হয়। এই ফসফোলিপিড সক্রিয় হলে এখান থেকে তৈরি হয় যথাক্রমে আই, এই পিআই পি2 প্রথমে তৈরি হয় ফসফো ইনএসিটাল পাইরোফসফেট থেকে তৈরি হয় ইনোসিটল ট্রাইফসফেট। এর সেকেন্ড মেসেঞ্জার, আর এদিকে তৈরি হয় ডাইঅ্যাসাইল গ্লিসার। এই ডাইঅ্যাসাইল গ্লিসারল এবং আইপি3 ইনোসিটল ট্রাইফসফেট সেকেন্ড মেসেঞ্জার হিসেবে কাজ করে। এই যে এই আইপি3 এটাকে সক্রিয় করে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইআরকে সক্রিয় করে। ফলে এই ইআর থেকে কি হয়, ক্যালসিয়াম আয়ন নিশ্চিত হয় Ca2+, এবং সাইটোপ্লাজম ক্যালসিয়াম আয়নের ঘনত্ব বৃদ্ধির ফলে কি হয়, এখানে প্রোটিন বা উৎসেচক ফসফোকাইনেজ সক্রিয় হয়। ক্যালসিয়াম আয়নের প্রভাবে কি হয়, ফসফোকাইনেজ বা প্রোটিন কাইনেজ সক্রিয় হয়। প্রোটিন কাইনেজ কি হয়, সক্রিয় হয়। এই প্রোটিন কাইনেজ সক্রিয় হলে কি হয়, কোষে জৈবিক ক্রিয়া সম্পাদন হয়। এই ডাইঅ্যাসাইল গ্লিসার এটা উৎপন্ন করে, এটা প্রথমে উৎপন্ন করে অ্যারাকিডোনিক অ্যাসিড। এর থেকে তৈরি হয় প্রোস্টাগ্ল্যান্ডিন। এই প্রোস্টাগ্ল্যান্ডিন মূলত কোষে কি করে, মডারেট সেল রেসপন্স সৃষ্টি করে। এভাবে সাধারণত এই পদ্ধতিতে ক্রিয়া করে এই দ্বিতীয় যেটা বললাম জি প্রোটিন নির্ভর আইপি3 ডিএজি সক্রিয়করণের মাধ্যমে হলো। এবার এই জি প্রোটিন নির্ভর আরেকটি পদ্ধতি আছে, একেবারে ক্যালসিয়াম যেখানে কি করে, ক্যালসিয়াম যেখানে দ্বিতীয় বার্তাবহ হিসেবে কাজ করে, যার নাম ক্যালসিয়াম কামোডিলিন সিস্টেম। ক্যালসিয়াম কামোডিলিন সিস্টেম 3 নম্বর হবে ক্যালসিয়াম কামোডিলিন সিস্টেম। এই জি প্রোটিন নির্ভর। নেক্সট 3 নম্বর ক্যালসিয়াম কামোডিলিন সিস্টেম বা এই ক্যালসিয়াম কামোডিলিন সিস্টেম। এখানে ক্যালসিয়াম হলো দ্বিতীয় বার্তা, ক্যালসিয়াম দ্বিতীয় বার্তা হিসেবে কাজ। কিভাবে সম্পন্ন হয় এটা? সাধারণত এই কোষ পর্দা, এই কোষ পর্দার এখানে ECF
এখানে আইসিএম, এখানে প্লাজমা মেমব্রেন, এখানে আছে গ্রাহক, এখানে আছে হরমোন, এটা গ্রাহক, এটা হরমোন। এটা গ্রাহক। উল্লেখ্য, এই যে আমরা তিনটে পদ্ধতি আলোচনা করছি, প্রথম যেটা জি প্রোটিন নির্ভর সাইক্লিন অ্যাডিনোসিন মনোফসফেট, দ্বিতীয় বার্তালাপ, এই পদ্ধতিতে কোন হরমোন সাধারণত প্রোটিন, পলিপেপটাইড, গ্লাইকোপ্রোটিন, ক্যাটেকোলামাইন এরা। আর দ্বিতীয় যেটা বললাম সাধারণত আইপি3 ডিএজি সক্রিয়করণের মাধ্যমে যেটা, এটাতে কাজ করে সাধারণত অক্সিটোসিন, তারপরে ভ্যাসোপ্রেসিন এবং গ্যাস্ট্রিন। আর এই পদ্ধতিতে যেটা বলছি, এই পদ্ধতিতে বিশেষ করে বিভিন্ন হরমোনের মধ্যে যারা প্রোটিন হরমোন বিভিন্ন, এরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নেক্সট, এই হরমোন দাহক এই সংযুক্ত হয়, এর থেকে কি হয়, জি প্রোটিন সক্রিয় হয়, সক্রিয় জি প্রোটিন। এই সক্রিয় জি প্রোটিন সক্রিয় হলে এখান থেকে ক্যালসিয়াম চ্যানেল উন্মুক্ত হয়, ক্যালসিয়াম চ্যানেল, এই ক্যালসিয়াম যার ফলে এই কোষের মধ্যে প্রবেশ করে ক্যালসিয়াম, এদিকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ও সক্রিয় হয়, এর থেকে নির্গত হয় ক্যালসিয়াম। এই ক্যালসিয়াম আয়ন এর সঙ্গে যুক্ত হলে এই ক্যালসিয়াম আয়ন আর এর সঙ্গে যুক্ত হয় কি কামোডুলিন, এই প্রোটিন। এরপরে তৈরি হয় ক্যালসিয়াম কার্বোনিল CH2+ CAL কার্বোডুলিন কমপ্লেক্স তৈরি হয়। এই ক্যালসিয়াম কার্বোনিল কমপ্লেক্স তৈরি হয়। এরা কি করে, এই যে কমপ্লেক্স সাইটোপ্লাজমস্থিত এনজাইম অ্যাক্টিভিটিকে সক্রিয়করণ করে, এনজাইম অ্যাক্টিভিটি বৃদ্ধি করে ফলে কোষে জৈবিক ক্রিয়া সম্পন্ন হয়, একে বলে ক্যালসিয়াম কার্বোডিলিন পদ্ধতি। এগুলো হচ্ছে সব জি প্রোটিন নির্ভর, অর্থাৎ জি প্রোটিন সহায়তায় এই তিনটে পদ্ধতি সম্পন্ন। এবার 4 নম্বর, জি প্রোটিন সক্রিয়করণ ব্যতীত, জি প্রোটিন সক্রিয়করণ ব্যতীত কিভাবে সম্পন্ন হয়? জি প্রোটিন সক্রিয়করণ ব্যতীত। নেক্সট, জি প্রোটিন সক্রিয়করণ ছাড়া, জি প্রোটিন সক্রিয়করণ ছাড়া। এই জি প্রোটিন সক্রিয়করণ ছাড়া আমরা দুটো পদ্ধতি লিখেছিলাম। একটা হচ্ছে কি প্রোটিন টাইরোসিন কাইনেজ এর সক্রিয়করণের মাধ্যমে, টাইরোসিন কাইনেজ সক্রিয়করণের মাধ্যমে। আর একটা ছিল যে ওই জ্যাক স্ট্যাট সক্রিয়করণের মাধ্যমে। তার প্রথম কি টাইরোসিন
কাইনেজ কাইনেজ সক্রিয়করণ। এই পদ্ধতিতে সাধারণ ইনসুলিন হরমোন কাজ। আরেকটা যেটা বলেছি জ্যাক স্ট্যাট সক্রিয়করণের মাধ্যমে, ওই পদ্ধতিতে প্রধানত ওই যেটাকে আমরা জ্যাক স্ট্যাট সক্রিয়করণ, এই পদ্ধতিতে প্রধানত গ্রোথ হরমোন, বিভিন্ন প্রকার গ্রোথ হরমোন এবং আরেকটা হচ্ছে প্রোল্যাক্টিন, এই হরমোনগুলো আছে। তো এই পদ্ধতি যে রূপটি আমরা দেখো, তার মধ্যে এ হলো যেটা প্রথম বলেছিলাম, হ্যাঁ এই জি প্রোটিন সক্রিয়করণ ছাড়া যায়, এর এক নম্বর টাইরোসিন কাইনেজ সক্রিয়করণ। এই পদ্ধতিতে কি হয়, এই পদ্ধতিতে এই হলো কোষ পর্দা, এই কোষ পর্দা, এটা ইসিএ, এটা হলো প্লাজমা মেমব্রেন, প্লাজমা মেমব্রেন, এটা হলো আইসিএম, সাইটোপ্লাজমিক ট্যাঙ্ক। এর কোষ পর্দায় আছে যে ইনসুলিন গ্রাহক বা রিসেপ্টর, সেটাকে আমরা এভাবে দেখাচ্ছি। এই হলো রিসেপ্টর, হ্যাঁ এই রিসেপ্টরটার প্রকৃতি একটু ভিন্ন। এই হলো রিসেপ্টর, এখানে আছে হরমোন, এটা রিসেপ্টর, এটা হলো হরমোন। রিসেপ্টর এবং হরমোন। এখানে একটা কথা আছে, সাধারণত এই যে পদ্ধতিটা, এটা হচ্ছে কি রিসেপ্টর, যেটা যার সঙ্গে ইন্ট্রিনসিক হিসাবে, ইন্ট্রিনসিক অর্থাৎ এই রিসেপ্টরটি কি টাইরোসিন কাইনেজ হিসাবে কাজ করে, রিসেপ্টরটি টাইরোসিন কাইনেজ হিসাবে কাজ করে, সেটা হলো ইন্ট্রিনসিক পদ্ধতি। আরেকটা যেটা আমরা বলবো, সেটা রিসেপ্টরের সঙ্গে এই টাইরোসিন কাইনেজ যুক্ত নয়, সেই জন্যে এরা কে বলা হয় নন ইন্ট্রিনসিক বা ইন্ট্রিনসিক নয়। ইন্ট্রিনসিক মানে যখন এই রিসেপ্টরের সঙ্গে যুক্ত থাকে বা রিসেপ্টরটি সরাসরি টাইরোসিন কাইনেজ হিসেবে কাজ করে, আর যখন সরাসরি রিসেপ্টরটি টাইরোসিন কাইনেজ হিসেবে কাজ করে না, তখন তাকে বলা হয় নন ইন্ট্রিনসিক। আচ্ছা, এটার ক্ষেত্রে এইখানে যে অংশটা আছে, এই এর সঙ্গে যুক্ত আছে টাইরোসিন কাইনেজ। এটা হচ্ছে টাইরোসিন অটো ফসফোরাইলেশন সাইট, টাইরোসিন অটো ফসফোরাইলেশন সাইট। যখনই এই হরমোন এই রিসেপ্টরের সঙ্গে যুক্ত হয়, তখন এই রিসেপ্টর এই টাইরোসিন ফসফোরাইলেশন যে পার্টটি, এটা কি হয়, সক্রিয় হয়। ফলে কি হয়, প্রোটিন প্রোটিন টাইরোসিন কাইনেজ সক্রিয়করণ, প্রোটিন টাইরোসিন কাইনেজ সক্রিয়করণ ঘটে। এর ফলে কি হয়, এর সঙ্গে থাকা যে প্রোটিন টাইরোসিন যে উৎসেচক, তার কি ঘটে, ফসফোরাইলেশন ঘটে। তাহলে ফসফোরাইলেশন অফ টাইরোসিন কাইনেজ, ফসফোরাইলেশন অফ টাইরোসিন কাইনেজ। হ্যাঁ, কারণ এই যে টাইরোসিন কাইনেজ রেসিডিউ, এই অংশটা রিসেপ্টরের এই অংশটাই সক্রিয়করণ, এটা টাইরোসিন রেসিডিউ, এটা সক্রিয়করণ। ফলে
এর ফলে কি হয়, এক নম্বর এটা এনজাইম অ্যাক্টিভেশন ঘটে, এনজাইম অ্যাক্টিভেশন। আর কি হয়, জিন এক্সপ্রেশন, জিন এক্সপ্রেশন। এটা হলো যেটা যে রিসেপ্টরটি এখানে আছে, এই রিসেপ্টরটি কি টাইরোসিন কাইনেজ হিসেবে কাজ করে। নেক্সট যেটা বলবো, রিসেপ্টরের সঙ্গে টাইরোসিন কাইনেজ যুক্ত থাকে না। ক্লিয়ার? সেটাকে আমরা দেখাচ্ছি কি করে হয়। 2 নম্বর, টাইরোসিন কাইনেজ সক্রিয়করণ ছাড়া। 2 নম্বর হলো এটা জ্যাক জেসান কাইনেজ এবং স্ট্যাক সিগন্যাল ট্রান্সডিউসার অ্যান্ড ট্রান্সক্রিপশন ফ্যাক্টর, যার নাম স্ট্যাক, এই দুটোকে সক্রিয়করণের মাধ্যমে যে কাজটি হয় সেটাই। এই পদ্ধতিতে গ্রোথ হরমোন এবং প্রোল্যাক্টিন হরমোন কাজ করে। 2 নম্বর হলো। নাম্বার 2, জ্যাক আর কি স্ট্যাক সক্রিয়করণ। হ্যাঁ, এই জ্যাক জেসান কাইনেজ এটা রিসেপ্টরের সঙ্গে যুক্ত। আর একটা হলো স্ট্যাক সিগন্যাল ট্রান্সডিউসার অ্যান্ড ট্রান্সক্রিপশন প্রোটিন, যেটা সাইটোপ্লাজম। এই সিস্টেমের সক্রিয়করণের মাধ্যমে কাজ। ঠিক আছে? এর ক্ষেত্রে কি কাজ হয়, ফার্স্ট হরমোন বা লাইগ্যান্ড যুক্ত হয় কার সঙ্গে, লাইগ্যান্ড বা হরমোন আর হরমোন এ কার সঙ্গে যুক্ত হয়, রিসেপ্টরের সঙ্গে যুক্ত হয়। রিসেপ্টর এর সঙ্গে যুক্ত হয়। হলো তৈরি হয় হরমোন রিসেপ্টর কমপ্লেক্স। এটা তৈরি হলে মূলত রিসেপ্টরের সঙ্গে যুক্ত জ্যাক প্রোটিন কি হয়, সক্রিয়করণ হয়, JAK, জ্যাক অ্যাক্টিভেশন। এই জ্যাক জেসান কাইনেজ উৎসেচক সক্রিয়করণের ফলে কি হয়, এরপরে এই যে একটু আগে বললাম স্ট্যাক সিগন্যাল ট্রান্সডিউসার অ্যান্ড ট্রান্সক্রিপশন প্রোটিন ফ্যাক্টর, যাকে বলা হয় এই স্ট্যাক এর প্রভাবে STAT স্ট্যাটের ফসফোরাইলেশন ঘটে, স্ট্যাটের ফসফোরাইলেশন ঘটে। হলো এবার এখান থেকে তৈরি হয় স্ট্যাটের স্ট্যাট ডাইমার তৈরি হয়, STAT স্টার ডাইমার তৈরি হয়। এই স্টার ডাইমার কি হয়, এটা নিউক্লিয়াসে প্রবেশ করে এবং এই নিউক্লিয়াসে কি ঘটায়, জিন এক্সপ্রেশন। ফলে কোষের কি হয়, ফিজিওলজিক্যাল ফাংশন বা
এটা হলো আমরা জি প্রোটিন ছাড়া যে কার্য পদ্ধতি তার যেটা নন ইন্ট্রেন্সিক এই হলো তার ধাপগুলো। এইগুলো সামগ্রিকভাবে আজকে আমি হরমোনের কার্যপদ্ধতি মূলত কোষ পর্দাস্থিত গ্রাহক সক্রিয়করণের মাধ্যমে যে কাজগুলো হয় তার প্রধানগুলোকে আমি এখানে উপস্থাপন করব। উল্লেখ্য এখানে কিন্তু মূলত এরা সকলেই কিন্তু লিপিডে দ্রাব্য নয়, তাই এদের ক্ষেত্রে অবশ্যই বাহক লাগে, কিন্তু বাহকের ক্ষেত্রে ভিন্নতা রয়েছে। আমি নেক্সট দিন আলোচনা করব এর আরেকটি পদ্ধতি, বিশেষ করে যে কোষ পর্দাস্থিত গ্রাহক সক্রিয়করণ। আর এই সামগ্রিক যেটা কোষ পর্দাস্থিত গ্রাহক সক্রিয়করণ, এছাড়া আর দুটো পদ্ধতি আছে কোষ পর্দার ভেদ্যতা পরিবর্তনের দ্বারা হরমোনের কার্যপদ্ধতি, আর সরাসরি জিনকে সক্রিয়করণের মাধ্যমে কার্যপদ্ধতি। আমি আগামী দিন এই বিষয়ে আলোচনা করব। শেষ করছি, ভালো থাকুন।